মিত্র, আজকে এই পুরো কেসটা ডিপেন্ড করছে স্রোতস্বিনী কতটা বেন্ড করে তার উপর। আপনাকে ওর ওপর চূড়ান্ত প্রেশার ক্রিয়েট করতে হবে। শি হ্যাজ টু ব্রেক ডাউন। ওর মুখ দিয়ে সবটা আমাদের বলাতে হবে, কারণ ওইখানে না উমুলপুরের লোক, না ওদের ওই আগের ডেরা ভাদুয়াগড়ের লোক, আর না পিয়ালবনির লোক। কেউ এসে ওদের আইডেন্টিফাই করতে চাইছে না। এত কিসের ভয় এদের, আমি তো এটাই বুঝতে পারছি না। ক্রান্তি ভাই নিজে আমাদের হাতে ধরা পড়েছে, তা সত্ত্বেও এরা কিচ্ছু বলতে চাইছে না, কেউ মুখ খুলতে চাইছে না। আর এই উমুলপুরের লোকগুলো তো দলটাকে ওদের আইডেন্টিফাই করতে চাইলো না। সো ফ্রাস্ট্রেটিং। সবটাই হয়তো ভয় নয় ম্যাডাম, আমার দিক থেকে যা যা করার সেটা যে করছি তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু তাহলে কেন কেউ ওদের বিপক্ষে কিচ্ছু বলতে চাইছে না? এত ভক্তি কি করেছে ওরা? ডাকাতি করে এত ভক্ত জোগাড় করে ফেলেছে। আসুন। এক মিনিট দাঁড়াও। স্রোত, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি যে কথাগুলো তোমাকে বলেছি সেগুলো একবার ভেবে দেখো প্লিজ। শেষ কদিন ধরে এই একই কথা তুমি কতবার বলেছো জানো? আমি কেন এতবার করে বলছি সেটা কেন ভেবে দেখছো না? আমি তো চিরকালই তোমার অবাধ্য স্টুডেন্ট সার্থক। স্রোত, ধনুক থেকে একবার তীর বেরিয়ে গেলে সেটা আর ফেরানো যায় না, কথাও তাই। সরি, আমার হাত থেকে তীর বেরিয়ে গেছে। এই যে তোমরা তোমাদের বন্ধুকে বোঝাও যেটা ঠিক সেটা যেন করে। ও, আমি তো ভুলে গেছিলাম কাদের কি বলছি। তোমরা স্রোত যা বলবে তাই তো করবে, তাতে যদি ওর ক্ষতি হয় তো হোক। ক্ষতির কথা কেন বলছেন স্যার? আর যদি ক্ষতি হয়ও আমরা স্রোতের হাত ছাড়বো না। হ্যাঁ স্যার, আর আমরা সবাই একই বয়ানই দিয়েছি, শাস্তি যদি হয় আমাদের প্রত্যেকেরই এক হবে। বাহ, চমৎকার। এতদিনের পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু জলাঞ্জলি দেওয়ার মহৎ পরিকল্পনা। তুমি চিন্তা করো না, যেটা ঠিক আমি সেটাই করব। সেদিন থেকে তো তোমাকে আমি এটাই বলছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বলছি যে সব ঠিক আছে তো? কোনো রকম নার্ভাসনেস নেই তো? না স্যার, আমি স্টেডি আছি। ওকে, স্টে প্রিপেয়ার্ড। আসুন। স্রোত, আমি কিন্তু সত্যিটাকেই ঠিক বলে মনে করি। কিন্তু সেটা ঠিক নয়, সত্যি মিথ্যে দুটোই আপেক্ষিক। স্রোত, এটা দার্শনিক আলোচনা করার জায়গা নয় আর সময়ও নয়। কোর্টে যা সত্যি প্রমাণ হবে তার সাথে যদি তোমার সত্যি না মেলে তাহলে তোমার দার্শনিক কথার কোনো গ্রাহ্য হবে না। হয়তো তাই, তবে তুমি মরিয়া ভাবে আমার জন্য কনসার্ন হয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছো, এটা আমার বেশ ভালো লাগছে। মনে হচ্ছে জেনুইনলি তুমি আমাকে ভালোবাসো। স্রোত কোথায়? স্রোত, দিদি ভাই। স্রোত, খুব ভয় করছে আমার, সত্যি খুব ভয় করছে আমার। তোকে নিয়ে টেনশন হচ্ছে, নীলুকে নিয়ে। ভয় পাস না দিদি, সব ঠিক হবে। আমি আজ প্রথমে সাক্ষীর কাঠগড়ায় ডক্টর সার্থক সেনগুপ্তকে ডেকে নিচ্ছি। আগে সার্থককে কেন ডাকলো? আজকে তো আগে তোর স্টেটমেন্ট নেওয়ার কথা ছিল, তাই না? বোধহয় যে কারণে বাকি সবাইকে আমার আগে ডেকেছে। আগে আমার মিথ্যেটা এস্টাবলিশ করবে, তারপর আমায় ধরবে।
কিন্তু ওরা সবাই তো শুরু থেকে তোর সঙ্গে। সার্থক। ডক্টর সার্থক সেনগুপ্ত, প্রসিকিউশন আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চায়। এই নটোরিয়াস দলকে ধরার প্রক্রিয়ায় আপনি নানাভাবে পুলিশকে সাহায্য করেছেন সেই জন্য। অবজেকশন ইওর অনার। প্রথমত কোনো দল ধরা পড়েনি, আর দ্বিতীয়ত যারা ধরা পড়েছে তারা যে নটোরিয়াস তার কোনো প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি। সাস্টেন্ড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ডক্টর সেনগুপ্ত, এই দুই অভিযুক্তকে ধরার জন্যে যেভাবে পুলিশি প্রক্রিয়াকে আপনি সাহায্য করেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার কর্তব্য পালন করেছেন। আমার একটা কথা বলার আছে। ডক্টর সেনগুপ্ত, আপনাকে যেটুকুনি প্রশ্ন করা হচ্ছে আপনি সেটুকু জবাব দিন, আর কিছু বলার দরকার নেই। ইওর অনার, উনি যে কথাটা বললেন তার সবটা ঠিক না, তাই এতটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই। বিস্তারিতভাবে বলুন। ইওর অনার, আমি ক্রান্তিভূষণকে কোনোভাবেই চিনি না, কাজেই ওকে ধরার জন্য কি করে আমার কোনো ভূমিকা থাকবে? হ্যাঁ, আমি আততায়ীকে ধরার জন্য উৎসাহী ছিলাম, তার কারণ যে গুলিটা ছুটে এসেছিল সেটা আমার স্ত্রীর গায়ে লেগেছিল, তাই জন্য। আর সেই আততায়ী আপনার স্ত্রীর দিদি নীলাঞ্জনা, এই কথাটাই আপনার স্ত্রী আপনাকে বলেছিলেন, তাই তো? না, সেটা আমার মনে হয়েছিল। আসলে তার আগে ক্রান্তি ভাইয়ের দলের ব্যাপারে আমি শুনেছিলাম যে কলকাতার অমুক জুয়েলারি শপে ডাকাতির যে ঘটনাটা ঘটেছিল, আর সেখানে যে মেয়েটির কিডন্যাপ হওয়ার ঘটনা ঘটেছিল সেটা হয়তো নীলাঞ্জনা হতে পারে। এখানেও ক্রান্তি ভাইয়ের নাম এলো, তাই সেসব নিয়ে ভাবতে ভাবতে আমার স্ত্রীকে নিয়ে কলকাতা ফেরার পর বেশ কয়েকদিন বাদে হঠাৎ আমার মনে হলো যে মেয়েটি ওর উপর গুলি চালিয়েছিল সে কি নীলাঞ্জনা? সেই সন্দেহতে আপনি আপনার স্ত্রীকে প্রশ্ন করলেন এবং তিনি বললেন হ্যাঁ সেটাই, কি তাই তো? না, ও ঠিক হ্যাঁ বলেনি। ও যদি এতটাই শিওর হতো তাহলে তো অনেক আগেই বলতো। ওর মনেও একটা সন্দেহ হয়েছিল যে ওটা আদৌ ওর দিদি কিনা। স্ট্রেঞ্জ, সন্দেহ হয়? হ্যাঁ, একটা সন্দেহ বলুন বা সংশয়। ওর মনে একটা ডাউট হয়েছিল, হয়তো হতে পারে। তারপরেই আমি ইন্সপেক্টর মহুয়া খানের সঙ্গে দেখা করি। আপনি কিন্তু আপনার বয়ান পাল্টাচ্ছেন ডক্টর সেনগুপ্ত। পুলিশের কাছে গিয়ে আপনি কিন্তু বলেছিলেন ওটাই নীলাঞ্জনা। না, আমি আমার স্ত্রীর সন্দেহের কথাই বলেছিলাম। না, এ কথা আপনি বলেননি। এখন আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনি বয়ানের ভাষা বদলাচ্ছেন, এটা কিন্তু আইনের চোখে অপরাধ। অবজেকশন ইওর অনার। এভাবে ধমকে কথা বার করার চেষ্টা হচ্ছে, আমার লার্নেড ফ্রেন্ড যেটা করছেন সেটাও কিন্তু একটা অপরাধ। সাস্টেন্ড। ইওর অনার, আইও নিজের বয়ানে স্পষ্ট বলেছেন যে ওই মহিলাই কিন্তু নীলাঞ্জনা, সেটা কিন্তু স্রোতস্বিনী স্বীকার করেছিলেন। আর ঠিক সেই কথাটাই সার্থক সেনগুপ্ত পুলিশকে বলেছিলেন। ইওর অনার, আমি স্রোতের সন্দেহের কথাটাই বলেছিলাম শুধু। আপনি যদি এতই নিশ্চিত ছিলেন তাহলে অভিযুক্তকে গ্রেপ্তার করাবার জন্য দিল্লি সেমিনার ফেলে কলকাতায় চলে এলেন কেন? তার কারণ ওই নীলাঞ্জনার উপর আমার প্রথম থেকেই ভয়ানক বিতৃষ্ণা আছে। ও অতীতে যেসব ঘটনা ঘটিয়েছে পারিবারিক ক্ষেত্রে, সেই কারণে ওই মহিলার উপর আমার নেগেটিভ ফিলিংস আছে। আর এখানে আসার আমার মূল কারণ হচ্ছে আমার স্ত্রীর ওপর যে গুলি চালিয়েছে তাকে ধরার প্রসেসে থাকতে চাওয়া। আর সেটা যদি নীলাঞ্জনা হয় তাহলে সেটা আমার কাছে অ্যাডেড স্যাটিসফ্যাকশন। কথাটা কিন্তু সার্থক ভুল বলেনি মা, সত্যিই তো নীলুর ওপর আমরা সবাই বীতশ্রদ্ধ ছিলাম। কিন্তু আপনি যে স্যাটিসফাইড এমন তো মনে হচ্ছে না। কি আশ্চর্য, ও যদি গুলি করে না থাকে তাহলে আমি কি করে স্যাটিসফাইড হব? আমার তো মনে হচ্ছে যে আমার স্ত্রীকে গুলি করেছিল সে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। ইওর অনার,
এটা দিনের আলোর মতন স্পষ্ট। সেই আততাই যদি নীলাঞ্জনা হতো তাহলে স্রোতস্বিনী তাকে অনেক আগেই চিনে ফেলত। এক্স্যাক্টলি, সেটাই সে চিনেছিল এবং সেটাই সে লুকিয়েছিল। একটা কথা ভেবে বলুন তো অভয়বাবু, স্রোতস্বিনী যে লুকিয়েছিল যে ওটা নীলাঞ্জনা, সে ডক্টর সার্থকের সন্দেহে কোনো রকম সংশয় না করে নিঃসংশয় কেন বলেছিল যে ওটা নীলাঞ্জনা নয়, হতে পারে গোছের একটা শব্দ বলল। ইওর অনার, বেসিক জায়গাটা প্রসিকিউশন কোনো রকম অ্যাড্রেস না করেই এড়িয়ে যাচ্ছে। ইওর অনার, ওই ঘটনার পরে একবারও স্রোতশ্রেণীর ওই গুলি চালানো মেয়েটি নীলাঞ্জনা বলে মনে হয়নি। ডক্টর সেনগুপ্ত বলার পরে হয়তো মনে হতেও পারে, বিশেষ করে দুক্ষেত্রেই যখন পুলিশ ক্রান্তিভূষণের নাম তুলছে, তারপরও আইডেন্টিফিকেশনে সে কোনো রকম আইডেন্টিফাই করতে পারেনি নীলাঞ্জনা। ইওর অনার, সেই আইডেন্টিফাই না করাটাও কিন্তু ইচ্ছাকৃত। স্রোতস্বিনী কোনোভাবেই চায়নি তার মেজদির নাম এই মামলায় উঠে আসুক বা তার সাজা হোক। অর্ডার ইন দ্য কোর্ট মিস্টার হাসদা, প্রসিকিউশনকে ক্রস এক্সামিনেশন করতে দিন। তাহলে স্রোতস্বিনী নীলাঞ্জনার নাম নেয়নি, তাই তো? না। চমৎকার। গুলি চালনার ঘটনায় কার নাম উঠে এলো? নীলাঞ্জনা মুখার্জি। পুলিশ রেড করলো নিজের সোর্সে, সেখানে ক্রান্তিভূষণের সাথে কাকে পাওয়া গেল? নীলাঞ্জনা মুখার্জি। আমার বিরুদ্ধ পক্ষের বন্ধু কি বলতে পারবেন এটা কি ব্যাপার? আর প্রত্যেক সময় নীলাঞ্জনা মুখার্জির নামটা উঠে আসা, এটা কি নিতান্তই কাকতালীয় নাকি অন্য কারণ আছে? কারণটা খুব সহজ। তখন নীলাঞ্জনা আর ক্রান্তিভূষণ বিয়ে করছে, আপনারা শুধু এক চোখ দিয়ে ক্রান্তিকে খুঁজে বেড়াচ্ছেন, তার কাছে গেলে নীলাঞ্জনাকে পাওয়া যাবে, এটা খুব স্বাভাবিক। এখন অবধি কেউ বা কোনো একজন মেডিকেল ক্যাম্পে বা তার আশেপাশে এই দুজনকে দেখার সাক্ষ্য দেয়নি, না গ্রামের কেউ না মেডিকেল ক্যাম্পের কেউ। তাহলে কেন বলা হচ্ছে যে গুলি নীলাঞ্জনা মুখার্জি চালিয়েছে? প্রসিকিউশনের সাক্ষীকে আর কোনো প্রশ্ন করার আছে? না ইওর অনার, তবে পরে ডাকতে পারি। ডিফেন্স? নট ফর নাও ইওর অনার। ইওর অনার, এবার আমি ডক্টর স্রোতস্বিনী সেনগুপ্তকে সাক্ষীর কাঠগড়ায় আসতে অনুরোধ করছি। বাপির সাথে কথা হলো? হ্যাঁ। বাপি কি বললো? কি আর বলবে, প্রায় কেঁদেই ফেললো। কি দেখছো? কয়েকদিনে কি ঘরটা খুব বদলে গেছে? আমি কি তাই বলেছি? না, এমন ঘাড় ঘুরিয়ে দেখছো তাই জন্য। তা কদ্দূর তোমার এই বাড়ি ছেড়ে যাওয়া? খুঁজে পেলে তোমার মনের মতো বাড়ি? না, এখনো পাইনি, পেয়ে যাব। বেশ। তুমি সেই বাড়িতে থাকবে? না। কেন? সেটা তুমি নিজেই ভেবে দেখো। স্রোত, তুমি কেন এমন করছো?
আমি তো সত্যি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছি না। তবে আমি কি তোমাকে বাধ্য করছি যেতে? স্রোত, আমি তোমার পাগলামি বিশ্বাস করতে পারছি না। তোমার এই নিশ্চিত সর্বনাশের দিকে ছুটে যাওয়া আর আমার সেটাকে আটকাতে না পারা, এই সবকিছু ভেবে আমার অস্থির লাগছে। স্রোত, এটা কোর্টে ওটা একটা বড় কেস। একটু এদিক থেকে ওদিক হলে তোমার বড় রকমের শাস্তি হয়ে যাবে স্রোত, তোমার জেল হয়ে যাবে। ওরা তোমাকে ওদের হেল্পার প্রমাণ করে শাস্তি দিয়ে দেবে। তারপর তোমার ক্যারিয়ার, তোমার সুন্দর ভবিষ্যৎ সবকিছু নষ্ট হয়ে যাবে স্রোত, সবকিছু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি তো ওখানে গিয়ে ওদের অ্যারেস্ট হওয়া থেকে আটকাতে পারোনি, এখনো পারবে না। মাঝখান থেকে তুমি তোমার সর্বনাশ নিজেই ডেকে আনবে স্রোত। সার্থক, আমি বরং বাড়ি ফিরে যাই। এই বুধবার অবধি প্রতিটা মুহূর্তে তুমি এক্সপেক্ট করবে, আমার কাছে এক্সপেক্ট করবে আমি আমার মত বদলাবো, কিন্তু আমি সেটা করব না। তোমার রাগ, তোমার ফ্রাস্ট্রেশন, আমাদের দুজনের মধ্যে আমরা কেউ ভালো থাকবো না। আমি চলে যাই, বাপিকে বুঝিয়ে চলে যাই। পরের বুধবারের পর যদি আমি জেলের বাইরে থাকি, তখন না হয় তুমি ভেবে দেখো আমরা ভবিষ্যতে কি করব। ততদিন আমার দূরে থাকবে। তুমি কোথাও যাবে না, তুমি থাকবে। বুধবার অবধি আমি প্রতিটা দিন তোমাকে তোমার সিদ্ধান্ত বদলানোর জন্য বলবো, তুমিও সেটা শুনবে, সহ্য করবে। ঠিক কলেজে যেমন আমি তোমাকে সহ্য করতাম, চেষ্টা করতাম তোমার অবাধ্যতা ভাঙার, ঠিক তেমন ভাবে এখানেও করব। দেখি কে আগে ভাঙে, আমি না তুমি। আমি প্রথম ভাঙলাম স্রোত, তুমি ভেঙো না, শক্ত থেকো স্রোত। আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই, একটা পরিপূর্ণ ভরপুর জীবন। আমি বাবার কষ্ট এখন বুঝি। জীবনের সবচাইতে মূল্যবান সময় মানুষটা একা হয়ে গেছিল, আমি তাকে সঙ্গ দিতে পারিনি। তুমি ছিলে বলেই বাবা নতুন করে বাঁচতে পেরেছে। আমি আর এই ভুল করব না স্রোত, আমি আর তোমাকে একলা ছেড়ে দেব না। বলুন ম্যাডাম, উনি আপনার কে হন? মেজদি। মানে 3 বোনের মধ্যে মেজো? হ্যাঁ। আর আপনি ছোট? হ্যাঁ। খুব ক্লোজ আপনারা 3 বোনে, রাইট? হ্যাঁ, ন্যাচারালি। আপনারা এত ক্লোজ হওয়া সত্ত্বেও নীলাঞ্জনা মুখার্জিকে আশ্রয়হীনভাবে লোকাল ট্রেনের কামরায় উঠে বসতে হয়েছিল কেন? কোনো এক অচেনা ক্রান্তিভূষণের আশ্রয় যাওয়ার জন্য নাকি? মেজদি একটা বড় রকমের অন্যায় করেছিল, পারিবারিক অন্যায়, যেটা শাস্তি দেওয়ার জন্য ওর কাছ থেকে আশ্রয় কেড়ে নেওয়া হয়েছিল। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড, নীলাঞ্জনা একজন স্বভাবগত অপরাধী। যে অন্যায়ের কথা ডক্টর স্রোতস্বিনী বলছেন সেটা হলো নিজেরই জামাইবাবুকে ফলস মলেস্টেশনের কেসে ফাঁসিয়ে দেওয়া। কি ডক্টর সেনগুপ্ত, আমি ঠিক বলছি তো? হ্যাঁ। ভালো হয়েছে অনির্বাণ এখানে আসেনি, এইসব প্রসঙ্গ শুনতে ওর ভালো লাগতো না। ইওর অনার, এই নীলাঞ্জনা মুখার্জি একজন পোর খাওয়া ক্রিমিনাল। তিনি তার নিজের ননদকে পাচার করতে গিয়ে ধরা পড়েছিলেন। কেস অফ হিউম্যান ট্রাফিকিং আছে ওনার নামে। তাছাড়া পারিবারিক ব্ল্যাকশিপ বলে উনি কিন্তু সবসময় পরিবার থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এই যে সাংঘাতিক বনে বনে বন্ডিংয়ের কথা বলছেন ডক্টর শ্রুতস্বিনী, সেটা আদপেও কোথাও এক্সিস্ট করে না। এই নীলাঞ্জনা মুখার্জি নিজের দিদিকে কিডন্যাপ করার জন্য এবং খুনের চক্রান্ত করার জন্য জেল খেটেছে। সো ইওর অনার, আদালতের এটা জানা দরকার যে এই 3টি ইনোসেন্ট বোনের মধ্যে মেজ বোন হঠাৎ কোনো ভুলে ধরা পড়ে এখানে এসেছেন, ব্যাপারটা কিন্তু তা নয়। নিজের ক্রিমিনাল মাইন্ডই যুক্ত করেছে নীলাঞ্জনাকে এই ক্রান্তিভূষণের সঙ্গে। এখন আক্ষেপ করে কিছু লাভ নেই জানি, কিন্তু এত কিছু তো সত্যিই ঘটিয়েছি আমি।
অনেক অপরাধ করেছি, অনেক। অবজেকশন ইওর অনার। পাবলিক প্রসিকিউটর আমার মনে হচ্ছে ইতিহাস ঘাঁটতে খুব ভালোবাসেন। উনি সকলের অতীত নিয়ে এতটা সময় ব্যয় করলেন, এই এতটা সময় যদি উনি বর্তমান কেসে সাক্ষ্য প্রমাণ পেশ করার জন্য করতেন, তাহলে মনে হয় প্রসিকিউশনকে এভাবে এইরকম অপ্রস্তুত অবস্থায় আসতে হতো। হিউম্যান ট্রাফিকিং এর কেস এখনো শেষ হয়নি, মলস্টেশনের কেস পেন্ডিং, কিডন্যাপিং এবং ইত্যাদির কেস উইথড্রন। ইওর অনার, বারবার ওই পিছনে তাকিয়ে তো কোনো লাভ নেই। ইওর অনার, প্রসিকিউশন কিন্তু বারবার একটা কথাই বলতে চেয়েছে যে নীলাঞ্জনা কিন্তু কোনো ইনোসেন্ট মানুষ নন। তার অতীত, তার অপরাধ জীবনে অভ্যস্ত থাকার প্রমাণ দেয়। কোনো সাধারণ ব্যক্তি এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে কখনো জড়িয়ে পড়েন না ইওর অনার। অথচ নীলাঞ্জনা মুখার্জি এরকম ঘটনায় নিয়মিতভাবে জড়িয়ে পড়েছে। অবজেকশন ওভাররুলড। নীলাঞ্জনা মুখার্জি বাস করছিলেন ক্রান্তিভূষণের সঙ্গে, যিনি সমাজবিরোধী কাজের সাথে লিপ্ত বলেই পুলিশের সন্দেহ। আমি জানি ডিফেন্স এই সন্দেহ নিয়ে অনেকটা সার্কাজম করবে, কিন্তু আসল ঘটনা হলো পুলিশ সন্দেহের ভিত্তিতেই তদন্ত করে এবং পরে ক্রাইম সলভ করে। নাশকতামূলক কাজ ইন্টারসেপ্ট করে। হ্যাঁ, তথ্যভিত্তিক সিক্রেট ইনফরমেশন ভিত্তিক সন্দেহ যে কোনো তদন্তের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ। কেউ যদি কাউকে সন্দেহই না করে আর বসে থাকবে কখন উড়ে উড়ে সমস্ত তথ্য আসবে, এভাবে কখনো দেশ চলে না ইওর অনার। এনিওয়ে, সন্দেহভাজন একজন দুষ্কৃতীর সাথে এই জন্যই বাস করছিলেন নীলাঞ্জনা মুখার্জি। বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার। এনিওয়ে ডক্টর সেনগুপ্ত, আমরা তাহলে সেদিনের ক্যাম্পের ঘটনায় ফিরে যাই। প্রথম দিনের ক্যাম্প শেষ হওয়ার মুখে আপনি ওয়াশরুমে গেলেন এবং সেখান থেকে ফিরে এসে দেখলেন যে এই ঘটনা চলছে। তার আগে কি ফায়ারিং এর শব্দ শুনে আমি তাড়াতাড়ি আসছিলাম। তারপর আমি এসে দেখি ওখানে পুরো বিশৃঙ্খল অবস্থা। ব্যাস, আর কিছু উল্লেখ করার মতো ঘটেনি? না, আর কিছু মনে পড়ছে না। আপনি তো একটা বিষয়ে বাদ রেখে গেলেন ডক্টর সেনগুপ্ত। আপনার হাতে গুলি লাগতেই যে গুলি চালিয়েছিল সে চিৎকার করে উঠেছিল আপনার নাম ধরে, তাহলে সেটা আপনি বলতে বাদ রাখলেন কি করে? তখন সেই ডাকটা আমি নিজে শুনিনি, তখন আমার গুলিটা লেগে গেছে। কে কি বলেছে, কে কি করেছে, তখন সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল, চোখের সামনে সবকিছু ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছিল, হেজি। আচ্ছা, আপনি যখন পড়ে যাচ্ছিলেন তখন কি দেখেছিলেন? যে গুলি চালালো বা যার হাত থেকে গুলিটা ছুটে এলো সে কি করল? না, আমার কিছু মনে পড়ছে না। অবজেকশন ইওর অনার। গুলি হাতে লেগে যখন স্রোতস্বিনীর অনবরত ব্লিডিং হচ্ছে, তখন উল্টো দিকে কে কি করছে সেটা কি মনে রাখা সম্ভব? হ্যাঁ, আমার মনে হয় সময় নষ্ট করা ছাড়া এই প্রশ্ন আর কোনো কিছু নয়। ওভাররুলড। মিষ্টি, মিষ্টি, তুমি তো বলেছিলে প্রথম দিন নাকি নীলুর পক্ষের উকিল প্রায় জিতে যাচ্ছিল, ওদের দিকটা নাকি ভারী ছিল। আজকে স্রোতকে এরকম উল্টো পাল্টা প্রশ্ন করছে, কি হবে? নীলুকে দোষী প্রমাণ করে দেবে না মিষ্টি? আমি কিছু বুঝতে পারছি না। আমরা কেউই কিছু জানি না মা কি হবে, শুধু আশা করতে পারি যা হবে ভালোই হবে। বলুন ডক্টর সতোষিনী, তারপর কি হলো? দেখেছিস সবাইকে কিরকম একঘেয়ে প্রশ্ন করেই যাচ্ছে। এটাই তো ওদের কায়দা, বিভাস কিছু বললেই যাতে ধরতে পারে। তারপর আমাকে আমাদের বাসে তুলে নিয়ে কাছাকাছি হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার যাতে জ্ঞান থাকে তাই ওরা, আমার বন্ধুরা আমাকে জাগিয়ে রাখার চেষ্টা করছিল, সেটা আমার মনে আছে। একটা জায়গায় অ্যাডমিশন হলো না, তাই
অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর তারপর আর কি, সার্জারি করে বুলেটটা বের করা হলো। অনেকক্ষণ পরে আমার জ্ঞান ফিরেছিল। আপনার তখনও মনে হয়নি যে ওই মহিলাই নীলাঞ্জনা? না, আমার কখনোই সেটা মনে হয়নি। না না, আপনি ভুলে যাচ্ছেন। আপনি আপনার হাজবেন্ডের কাছে বলেছিলেন। ইওর অনার, উনি ওনার হাজবেন্ডকে কি বলেছেন সেটা ওনার হাজবেন্ড একটু আগে আদালতকে জানিয়েছেন। ইওর অনার, ডিফেন্স আননেসেসারিলি সাক্ষীকে সাক্ষ্যদানে বাধা দিচ্ছে। সাক্ষী নিজের মুখেই বলুন পুরো ঘটনাটা। ওভাররোল্ড। হ্যাঁ, এবারে বলুন আপনি কখন বুঝতে পারলেন যে ওই মেয়েটি নীলাঞ্জনা? আমি সেরকম কিছু বুঝিনি। তাহলে আপনি ঠিক কি বলেছিলেন আপনার হাজবেন্ডকে? আমার হাজবেন্ড বলেছিল ওই মেয়েটা কি মেজদি হতে পারে। তখন আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। কেন কনফিউজড হয়েছিলেন? ব্রাদার, ডক্টর সার্থকীর ওরকম মনে হওয়ার কারণটা কি? মেজদি বাড়ি থেকে চলে যাওয়ার পর। মেজদি বাড়ি থেকে চলে গিয়েছিলেন নাকি আপনারা তাড়িয়ে দিয়েছিলেন? দাদা বাড়িতে ঢুকতে দেয়নি। ও, তাহলে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলাটাই ঠিক, তাই তো? তাহলে বলুন, যেদিন আপনার মেজদিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন কি ঘটেছিল? সেই দিন সন্ধ্যায় কলকাতার একটা গয়নার দোকান থেকে একটা মেয়ে কিডন্যাপড হয়েছিল। অনেকদিন মেজদির কোনো খবর না পাওয়াতে আমার মনে হয়েছিল সেই মেয়েটা কি মেজদি হতে পারে। খবরে ওদের বয়সও কাছাকাছি বলেছিল। আর সেটা শিওর হতে আপনি গেলেন গয়নার দোকানে, আর সেখানেই জানলেন যে সেটা আপনার মেজদি ছিল। যে মেয়েটা ওই কিডন্যাপড হওয়া মেয়েটাকে অ্যাটেন্ড করেছিল সে বিয়ে হয়ে চলে গেছিল। অন্য একজন দেখে তার মনে হয়েছিল ওই ছবির মেয়েটি কিডন্যাপড। ইওর অনার, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্রান্তিভূষণ এবং নীলাঞ্জনার লোকাল ট্রেনের হঠাৎ করে দেখা হয়ে যাওয়া সম্পূর্ণই মিথ্যে একটা কাহিনী। ওই রাতে নীলাঞ্জনা কিডন্যাপড হয় আর তারপরে তাকে পাওয়া যায় ক্রান্তিভূষণের সঙ্গে। অর্থাৎ গয়নার দোকানে ডাকাতি করেই ক্রান্তিরাই ওকে তুলে নিয়ে গেছিল। পরে প্রেম টেম হয়েছিল আর নীলাঞ্জনাকে ওই পিয়ালবনিতেই দেখেন স্রোতস্বিনী, আর সেটাই উনি ওনার হাজবেন্ডের কাছে শেয়ার করেছিলেন। অবজেকশন ইওর অনার, আমি প্রথমে গয়নার দোকানের কথায় যাই। ওই এমপ্লয়ি যিনি বিয়ে হয়ে চলে গিয়েছিলেন, পরবর্তীকালে পুলিশ তাকে টেস্ট আইডেন্টিফিকেশনে ডাকেন, তিনি কিন্তু চিনতে পারেননি। ইওর অনার, পার্টিকুলারলি নীলাঞ্জনার ছবি দিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন। বলেছে যে মনে হচ্ছে, তারপরে বলেছে যে হতে পারে, আবার বলেছে নাও হতে পারে, মানে যত রকম রিপ্লাই দেওয়া যায় সব রকম দিয়েছে। তাহলে প্রসিকিউশন কিভাবে নিশ্চিত হয়ে বলছেন যে ওই মেয়েটি নীলাঞ্জনা ছিল? ইওর অনার, ঘটনার পরপরই দোকানের লোক তাকে চিনেছিল, কিন্তু এতদিন পরে হয়তো তারা ভুলে গেছে। ইওর অনার, ভুলে গেছে সেটা নয়, ডাকাতির বিরাট ঝঞ্ঝাটের পর ডাকাতির আগে আসা কোনো খদ্দেরের মুখ নির্ভুলভাবে মনে রাখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর নয়। হয়তো সেই মেয়েটির কাছাকাছি দেখতে অন্য কোনো একটি মেয়ে ছিল। এবার কিন্তু ডিফেন্স ধারণার উপর চলছে ইওর অনার। বাস্তবটা হলো যে গয়নার দোকানের যে মেয়েটি ওই কিডন্যাপড হওয়া মেয়েটিকে অ্যাটেন্ড করেছিল এবং যার কাছে পরে স্রোতস্বিনী গিয়েছিল, তারা কেউই কিন্তু টিআই প্যারেডে নীলাঞ্জনাকে আইডেন্টিফাই করতে পারেনি, যেমন পারেনি পিয়ালবনি মেডিকেল ক্যাম্পের কেউ। কারণ দুটোর কোনো জায়গাতেই নীলাঞ্জনা ছিলেন না। আমার মনে হচ্ছে ইওর অনার যে প্রসিকিউশনের নীলাঞ্জনা ওইখানে ছিল এটা প্রমাণ করাই উদ্দেশ্য। ইওর অনার, আমার এখন গুলিয়ে যাচ্ছে কেসটা কিসের, পিয়ালবনির না গয়নার দোকানের? সাসপেন্ড। মিস্টার মিত্র, ওরা দুজন তো নীলাঞ্জনাকে টিআই প্যারেডে আইডেন্টিফাই করতে পারেননি। ইন দ্যাট কেস প্লিজ স্টপ গোয়িং ব্যাক টু জুয়েলারি শপ কেস ইন দিস হিয়ারিং টাইম অ্যান্ড এগেন। ইওর অনার, আমি এখন গুলিয়ে যাচ্ছে কেসটা কিসের, পিয়ালবনির না গয়নার দোকানের? সাসপেন্ড। মিস্টার মিত্র, ওরা দুজন তো নীলাঞ্জনাকে টিআই প্যারেডে আইডেন্টিফাই করতে পারেননি। ইন দ্যাট কেস প্লিজ স্টপ গোয়িং ব্যাক টু জুয়েলারি শপ কেস ইন দিস হিয়ারিং টাইম অ্যান্ড এগেন।
court is adjourned for the lunch break. ম্যাডাম, মাথাটা ঠান্ডা রাখবেন। আপনার হাজবেন্ড কেসটা অনেক সহজ করে দিয়ে গেছেন। আপনার ওর বয়ান যদি দুরকম হতো তাহলে সমস্যা হতো, কিন্তু সেটা উনি হতে দেননি। তো সেই ক্ষেত্রে থেকে কোনো সমস্যা নেই। আর এরপরে তো সাক্ষ্য আপনার। তারপরে আমি ওই মহুয়া খানকে ক্রস এক্সামিন করব। প্রমাণ ওদের হাতে কিছু নেই, কেমন? আমি চেম্বারে যাচ্ছি, আধ ঘন্টা পরেই কিন্তু সেশন শুরু হবে। গুড গোয়িং। না সত্যি আপনার সঙ্গে লড়ে বেশ মজা পাচ্ছি। তাই আপনাকে একটা কথা বলি মিস্টার হাজরা, আপনি ভালো করেই জানেন যে আপনি অপরাধীদের পক্ষে লড়ছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের বাঁচাবার চেষ্টা করছেন। কিন্তু আপনার কি কখনো মনে হয় না যে এই ক্রিমিনালদের পাশে থেকে আপনি জাস্টিসের সঙ্গে তঞ্চকতা করছেন? পুরি সর্বনাশ করেছেন আপনি। তো আমার সেই ক্রিমিনাল লয়ারের পেশাটাকে একদম জাস্টিসের দোহাই দিয়ে তুলে দেবেন, হ্যাঁ? শুনুন, আমি একটা পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে আমার লেনা দেনা যা কিছু হচ্ছে আইনের সঙ্গে। আইন মেনে আদালতে কাজ চলছে কিনা, আইন মেনে সাক্ষ্য প্রমাণ পেশ করা হচ্ছে কিনা, আইন মানা আর আইন মানতে বাধ্য করা হচ্ছে আমার কাজ। বাকিটা জাস্টিস, ওটা তো জাজের কাজ, ওটা আমার বিষয় নয়। ঠিক আছে? ধর মশাই, চলুন তো, আজকে গিন্নি দারুণ পোস্তর বড়া করে পাঠিয়েছে, চলুন একসঙ্গে খাই। চলুন। স্রোত, অনির্বাণদা এসছে, ওদের কথা বলতে দাও। থ্যাঙ্কস। আমি মিথ্যে বলার জন্য? আমার পাশে দাঁড়ানোর জন্য। স্রোত, আমি মিথ্যেটাকে ঘেন্না করি। আমি তো তোমাকে জোর করিনি, আমি কিন্তু তোমাকে কোনো রকম ব্ল্যাকমেলও করিনি। আমি মায়ের কাছে ফিরে যেতে চেয়েছিলাম। আর আমি তো তোমাকে কোনো রকম দোষ দিইনি, তাহলে এত কথা কেন বলছো? তুমি এখানে কেন আসতে পারি না? আসবে বলনি তো? বলার সুযোগ দিলে কোথায়? তার আগেই তো বেরিয়ে চলে এলে, একবার জিজ্ঞেসও করলে না। কাল রাত্রে দেরি করে শুতে এসেছো তো, তাই সকালে বেরোনোর সময় আর বলিনি। তাই তুমি কি এখন কাল রাতে আমি দেরি করে শুতে এসেছি বলে ঝামেলা করবে, এটাই ঠিক করেছো? না না, তুমি রাত্রে দেরি করে শুতে আসবে, তুমি ভোর রাত্রির অবধি বান্ধবীকে নিয়ে আড্ডা দেবে, তাতে আমার কি? দেখো, এগুলো আলোচনা করার জায়গা এটা নয়, তাই প্লিজ এই আলোচনাগুলো বন্ধ করো। এসব আলোচনার বিষয় এটা নয়। তুমি কি কখনো এটা নিয়ে আলোচনার মুডে থাকো?